কেন এই মিথ্যে নাটক করছো? সরাসরি বলে দিলেই তো পারো। আমি আর তোমাকে বেশি দিন জ্বালাবো না। তোমার জন্মদিনের শ্রেষ্ঠ উপহার আমি দিব, যেটা তুমি চাচ্ছ, তবে সারা জীবন দূর থেকে ভালোবাসবো। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। আর মাঝরাতে ঘুম ভেঙে গেল। পাশে দেখি ঐশী ফোন টিপছে। আমি হালকা উকি দিয়ে দেখি কারোর সাথে চ্যাট করছে। আমার তখন মনে হচ্ছিল আমি একটা অপদার্থ, নিজের বউ অন্য কারোর সাথে চ্যাটিং করছে। এর চেয়ে কষ্ট আর কি হতে পারে? আমি চুপচাপ কান্না করতে লাগলাম। নিজের সবটা দিয়ে ঐশীকে ভালোবেসেছিলাম, কিন্তু ঐশী এতটা নিচে নামতে পারে আমি কখনো কল্পনা করতে পারিনি। কি দোষ আমার? আমি তো ভালোবেসেছিলাম। সেই রাতে আর ঘুম হলো না। রাত প্রায় 4টার দিকে ঐশী ঘুমিয়েছে, আমি ঘুমাইনি। আমি ফজরের আজানের সময় উঠে চুপচাপ রেডি হয়ে নিলাম। তারপর রেডি হয়ে বাসা থেকে বের হয়ে নামাজ পড়ে পার্কে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে সকালে নাস্তা করে অফিসে চলে আসলাম। অফিসে এসে কাজে মন দিলাম। আর একটু পর রাফা আসলো আর আমাকে বলল, দুপুরে থানায় যেতে বলছে। তার মানে একদিনের মধ্যে কাজ শেষ? হুম, দেখতে হবে না জামাইটা কার। আমি আজকে চলে যাব রাতে। আজকেই যেতে হবে। কালকে তো ঐশীর জন্মদিন। আর শোন, ঐশী যে ছেলেটার সাথে কথা বলে তার নাম সানি, বাসা এই জায়গায়। আরে, ওই ছেলের ঠিকানা দিয়ে আমি কি করব? তবুও জেনে রাখ, আর ছেলেটা ভালো না। ও শোন, তুইও সাথে যাবি থানায়। না, আচ্ছা ঠিক আছে, এখন কাজ কর। এরপর রাফা চলে গেল আর আমিও কাজ করতে লাগলাম। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। তারপর স্যারের রুমে গেলাম। স্যার বলল, এই না তোমার টিকিট, ভোর 4টায় বাস ছাড়বে। আর এই যে ফাইল, আর এখানে তোমাকে রাজিনামা একটা ছেলে রিসিভ করবে। ওকে স্যার, এই নিন এই মাসের সমস্ত হিসাব। আর পিয়নের দিকে একটু খেয়াল রাখবেন, লোকটা সুবিধার না। আচ্ছা, আর যাওয়ার সময় আমার বাসা হয়ে যেও। ওকে স্যার, যাই তাহলে। এরপর স্যারকে বিদায় দিয়ে রাফাকে নিয়ে থানায় আসলাম। থানায় এসে সোজা ভাইয়ার কেবিনে গেলাম। দেখি ভাইয়া কাজ করছে। আমাদের দেখে ভাইয়া ভিতরে যেতে বলল। আমরা গিয়ে বসলাম আর উনি বললেন, শাহরিয়ার, এই নাও ফাইল। এখানে সমস্ত সম্পত্তির কাগজপত্র আর দলিল আছে। আর ঐশীর কাকা কাকি এখন জেলে। আমি ফাইল নিলাম আর বললাম, ধন্যবাদ ভাই। এবার বলো কি খাবে? আজকে বাসায় চলো, তোমার খবর আছে। আমি কি করলাম? তখনই রাফা চলে গেল। আমি বললাম, ভাই রেগে আছে কেন? কালকে বাসায় যায়নি? ও আচ্ছা, আর ভাই আজকে রাঙামাটি যাচ্ছি। ও আচ্ছা, আর খুব তাড়াতাড়ি যাচ্ছে হওয়া। তাই নাকি? এই রাফাকে বলবে না, আমি গিয়ে সারপ্রাইজ দিব। ওকে তাহলে যাচ্ছি। আর দোয়া চাই। ওকে, আল্লাহ হাফিজ। এরপর বিদায় নিয়ে চলে আসলাম। আমি আর রাফা অফিসে আসলাম। অফিসে এসে কাজ করতে লাগলাম আর মোটামুটি সবার কাছ থেকে বিদায় নিলাম। এভাবে অফিস টাইম শেষ হলো। আমি স্যারের সাথে আরো কিছু কথা বলে বাসার দিকে যেতে লাগলাম। যাওয়ার সময় একটা গোলাপ কিনলাম। বাসায় যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আমি গিয়ে কলিং বেল দিলাম। তারপর ঐশী এসে দরজা খুলে দিল। আমি গোলাপটা আগেই লুকিয়ে রেখেছি। আমি চুপচাপ ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে ফাইলটা আলমারিতে রেখে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি আজকে আর তেমন কোনো কথা বলছে না। হয়তো এতক্ষণ এই ছেলের সাথে কথা বলছিল আর আমি এসে বিরক্ত করলাম। আমি ভাবলাম এখন বাসায় কি করব, তাই ভাবলাম বাহির থেকে হেঁটে আসি। যেই ভাবা সেই কাজ। আমি বাহিরে চলে আসলাম। আমি চাচার দোকানে আসলাম। এসে চাচাকে চা দিতে বললাম আর চাচার সাথে গল্প করতে লাগলাম। আর তখনই আমার ফোনে কল আসলো। আমি ফোনটা বের করে দেখি সাকিব ফোন দিয়েছে। আমি কলটা রিসিভ করলাম। কি রে, কি অবস্থা? শালা, একদিন আমাকে ফোন দিয়েছিস? আরে অনেক বিজি থাকতে হয়। শুনলাম রাঙামাটি যাচ্ছিস। হুম রে। কি হয়েছে বলতো? বাদ দে না, কি দরকার? আমাকে বন্ধু ভাবলে বল। শোন তাহলে। এরপর আমি আমার সাথে ঘটে যাওয়া সবকিছু সাকিবকে বললাম। সব শুনে সাকিব বলল, দোস্ত, তোকে সান্ত্বনা কিভাবে দিব, আমার ভাষা নেই। বাদ দে। আর দেশে আসবি কবে? আরো 2 বছর পর। ও আচ্ছা। এরপর সাকিবের সাথে আরো কথা বলে ফোন কেটে দিলাম। আর চাচার সাথে কথা বলতে বলতে রাত 10টা বেজে গেল। আমি চাচাকে বিদায় দিয়ে বাসার দিকে যেতে লাগলাম। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর তখন দেখি কিছু ছেলে একটা ছেলেকে মারছে। আমি তাদের কাছে গেলাম। আমি কাছে গিয়ে দেখি এটা সানি, যে ঐশীর সাথে কথা বলে। আমি পিছন ফিরলাম আর মনে হলো আজকে যদি আমার ভাইকে মারতো তাহলে কি আমি চলে যেতে পারতাম? না, ছেলেটাকে বাঁচাতে হবে। এই বলে আমি অন্য ছেলেদের মারতে লাগলাম। একসময় ছেলেগুলো দৌড়ে চলে গেল আর আমি পাশে তাকিয়ে দেখি সানি দাঁড়িয়ে আছে। আমি কাছে গিয়ে বললাম, ওরা তোমাকে মারছিল কেন?